সংসদে একটু বক্তব্য দিয়েছেন আক্তার হোসেন। আমি তার বক্তব্যের একটু অংশ উল্লেখ করতে চাই। প্রশ্নও রেখেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ দেখিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে রংপুর 4 আসনের সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় সংসদের প্রশ্ন তুলেছেন, নির্বাচন স্থগিত কি সত্যিই জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণের অংশ? প্রশ্ন তুলেছেন তিনি, দুটি প্রশ্ন। আপনার কাছে আসলে কি মনে হয়, তার এই প্রশ্ন কি যুক্তিযুক্ত না? নাকি? প্রথমত কথা হলো যে নির্বাচন স্থগিত করলেন জ্বালানি সংকট। জ্বালানির সাথে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে বলতে পারেন। কি? আমার প্রচার করতে হবে, প্রচারের জন্য গাড়ি লয়ে দৌড়াইতে হবে, তেল পুড়তে হবে, জ্বালানি সংকট। বিদ্যুৎ খরচ হবে, ওই অফিস খোলা রাখতে হয়, সংকট। ভালো তো, খুবই ভালো। এই যে আপনি মিতব্যয়ী হইতে চাচ্ছেন, প্লাস এটার ভিতর বোধহয় আইনমন্ত্রী একটা কথা বলছে, আর একটা জিনিস অ্যাড করছেন উনি। সেখানে অ্যাড করে বলছেন এইটা যে অনেকবার ঢাকা বাসও অনেকবার রিকোয়েস্ট করছে পিছানের জন্য। তারা কারা? প্রথম প্রশ্ন, রিকোয়েস্ট করছে কারা? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, যদি রিকোয়েস্ট করে থাকে তারা ক্ষমতাসীন দলপন্থী লোকেরা। এক। দুই নম্বর হচ্ছে যে আপনি আবেদনের ভিত্তিতে নির্বাচন কি পিছানো যায়? যদি বলেন কিভাবে যায়, সবটার মূল হলো 2/3 মেজরিটি। 2/3 মেজরিটি। আপনি কেন এই চিন্তা করবেন? আপনার তো গণতান্ত্রিক সরকার, আপনার সমস্ত নিয়োগ কেন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মতো, যাকে আপনারা বলতেন অনির্বাচিত সরকার, বাট 106 দ্বারা বিধান মতে বা জনগণ তাকে সমর্থন দিয়ে বসাইছে। আপনারা মানে নির্বাচিত হওয়ার পর যেগুলো বললাম, কিছু জেলা পরিষদের চেয়ারম্যান, তারপরে পৌরসভার মেয়র, সিটি মেয়র টেয়র, সব টোটালটা তো আপনার দল থেকে দিছেন। আপনার দল থেকে আপনি যদি নির্বাচন হইতো, আপনি কি নিশ্চিত যে এই লোকগুলা, এই শতভাগ আপনাদের লোক পাশ করতো? তাহলে আপনি অ্যাভয়েড করতেছেন নির্বাচন। তো আপনি গণতন্ত্র, ক্ষমতার বাইরে থেকে, আমি দেখছি বাংলাদেশে ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের পক্ষে জীবন দিয়ে দেয়, ক্ষমতার বাইরে থেকে তারা মানবিক হয়ে যায়, ক্ষমতার বাইরে গিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়, সব ক্ষমতায় আসার পর জাস্ট রিভার্স হয়ে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে যে এই যে ভূত কার গায়ে, শেখ হাসিনা তো 2008-এর নির্বাচনের পর 14 পর্যন্ত মোটামুটি ভালোই ছিল, 5 বছর। 14তে 153টা সিট নির্বাচন ছাড়া হয়ে গেল, মানে ভোট ছাড়া। তার মানে প্রথম টার্মটা একরকম, তারপর আর ধাপে 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 এসে সেনিচার। কিন্তু আজকে আমরা যেটা দেখতেছি, ফ্রম ডে ওয়ান রিভার্স। মানে একটা পার্লামেন্ট হইল, এখন তো গুছানো হয় নাই, কিছুই হয় নাই। সমস্ত অধ্যাদেশগুলার যে ভাইটাল, যেইটা ভালো চেঞ্জ আসে, কিংবা একচ্ছত্র আধিপত্য নষ্ট হয়, কিংবা কিছু দপ্তর, কিছু রাষ্ট্রীয় কিছু অর্গান স্বাধীনতা পায়, সেগুলোকে আমরা বাতিল করে দিলাম আরও শুদ্ধ করে আনবো বলে। এটা কি হয়? গ্রামে গঞ্জের লোকও এখন বোঝে। এই যে ভাই বলল সংবিধান, ইউ বিলিভ ইট অর নট, গ্রামের গঞ্জের লোকের কথা বলে, তা না হইলে তারা 106 বলে, তারা এই সংবিধান বোঝে। এবং আপনি দেখেন 2/3 মেজরিটি মানে তো সিংহভাগ ভোটার, 51% ভোটার দ্বারা। আমরা তো এখনও দেখতেছি না যে সয়লাভ হয়ে গেছে, ইয়েতে যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে পার্লামেন্টের সরকার পক্ষ সংবিধানে যে ব্যাখ্যা দিতেছে সেটাই সঠিক। আপনি দেখেন, পাবেন না, আপনি দেখেন, বরং রিভার্সটা পাবেন। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সংবিধানের আমরা মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং ওরা হাসির পাত্র হচ্ছি। এখন আসেন, এই যদি আপনি কৃচ্ছতা সাধন বলেন, বিদ্যুৎ সাশ্রয় বলেন, আমার পার্লামেন্ট অ্যাবসুলটলি অকার্যকর। আমি পার্লামেন্টে আলাপ আলোচনাগুলো কি শুনি দেখেন। আপনার এখানে একটা লোক চাকরির জন্য আবেদন করবে, আপনি চেয়ারম্যানের লেখার কথা বলছি, চেয়ারম্যান সাহেব আবেদন করে লেখান, কিন্তু ভুলবশত এমডিকে আবেদন করে লিখে ফেলছে। কিন্তু ভিতরে ফ্যাক্ট হলো, আপনি অত তারিখের বিজ্ঞাপনে আমি দেখে আকৃষ্ট হয়েছি, আমি এই পদে চাকরিটা চাই, ইতি অমুক। কি অপরাধ হয়েছে? আপনি এখন এমডি আর চেয়ারম্যান ভুল ধরে বসে থাকবেন? পার্লামেন্টে কি আলোচনা হইতেছে? প্রপার অ্যাড্রেস হয় নাই তো দেখে পইরেন না, তো ওইটা কইরেন না। আরে ভাই, আমার পরিবর্তন কি আসবে? সবাই তো র হ্যান্ড পার্লামেন্টে ভাইটাল রোলটা যারা প্লে করতেছে, দে আর জাস্ট ফার্স্ট টাইম।
আপনি যত কথাই বলেন, স্পিকার থেকে ধরেন সরকারি দলের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা মুখপাত্র হিসেবে কথা বলতেছে, বিরোধী দলে যারা, সব রহেন। আপনি বসে বসে ওই আলাপ করে কি হবে এটা দেশের? আপনি ভাইটাল কথাগুলো ঠিক আছে কিনা, আমার অ্যাড্রেসিং ঠিক হয় নাই, ওইটা বইলে আমি বলতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আমরা মাইনে আসছি, এটা তো বেসিক কথা। এটা না বললে আপনি শুদ্ধ হয়ে নেই, ভুল হইছে, তো এটা পার্লামেন্টে শাহবাগ মোড় না, এটা পার্লামেন্ট, এই যে কথাগুলো আপনি বলতেছেন, আমরা তো পার্লামেন্টে দেখতেছি কে কোন কথা বলে। পার্লামেন্টে তাহলে শুধু আইনের মধ্যেই থাকেন না, শুধু আইন নিয়েই আলাপ, অন্য বিষয়ে দরকার নাই তো, কথার কথা বলছি। আর এই টার্লাইন 2/3 মেজরিটিতে আপনি যা বলেন তাই। সুতরাং আপনি যদি কৃচ্ছতা সাধন করতে চান, বিদ্যুৎ বাঁচাইতে চান, তেল বাঁচাইতে চান, পার্লামেন্ট বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কথাটা আগেও বলছি, আজকেও বলছি, যে গাড়ি যদি বন্ধ করে রাখেন মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, তাহলে ইঞ্জিনটা বৈশা যায়। কামাল ভাই বলছেন যে অনলাইনে আবার কোন দিন না চালু না, না হয়ে যায়। সদস্যপদ যাতে আপনাদের বাতিল হয়ে না যায়, মাসে 2 দিন পার্লামেন্ট বসবেন, বৈশা ওই থুবাইবেন, কি কি বাদ দিবেন, থুবাইবেন, কি কি পাস করবেন, হ্যাঁ জয়যুক্ত না জয়যুক্ত, এবার শেষ হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট টাইম। আবার একটা কথা আসে, এই যে বার কাউন্সিলের কথা আসলে সেই জন্য বসলাম। আপনি গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী না, এটা আপনি কাজে কর্মে প্রমাণ করতেছেন। কি কি আসে যায়? আপনি সংসদ নির্বাচন, তোপের মধ্যে, আগুনের মধ্যে আমরা নির্বাচন করছি, কারণ নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো হবে। কিন্তু আপনার একবারও খেয়াল করেন নাই যে আগুনের জায়গায় আগুন রয়েছে, উপরে শুধু তুষ ছিল, ভিতরে আগুন। সেই জায়গাটা আপনার ঢুকছেন, ঢুকে কিন্তু আজকে আপনার বেকায়দাই পড়েছেন, ওভারকাম করতে পারতেছেন না। এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি বানাইছেন, বানান না, 2/3 মেজরিটি, কারো ধার ধারেন কেন, বানাইয়া করে ফেলান দেখি, পারছেন না। ইট ইজ নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। করতে পারবেন, দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢোকেন, সেটাও তো ঢুকতেছেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি তো ওই অজুহাত দেন, আপনি কোনোটাই চালাইতে পারেন। স্রেফ করোনা টাইমের মতো ঘরে বসে থাকতে হবে, এবং তার কথা যদি ধরি আমি, তাহলে অনলাইনে আপনি পার্লামেন্ট করেন, কিচ্ছু আসে যায় না। আর যেটা বলছেন যে আপনার দ্রব্যমূল্যের, আপনি বলতেন যে বিরোধী দল আনে না কেন, আমি বিরোধী দল আনবে কেন? আপনি কি করতেছেন? ইউ টেল মি, আপনি কি করতেছেন? এটা তো আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। দুপক্ষরই আমি দুই পক্ষেরই। আচ্ছা, তেলের সংকট আপনার পার্লামেন্টে বসে বলতে হবে, আমরা যে তেলের সংকট ফেস করতেছি, এটা আপনি দেখেন না? আপনি পাম্পে যে লাইন আপনি দেখেন না? কথার কথা বলে আপনি দেখেন না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি টের পান না? আপনি মাদক নির্মূল করেন, ফাইন, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু আমাকে চট করে আনলেন মাদক। আসার কথা কিন্তু যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সিন্ডিকেট কোথায় কোথায় আছে আমরা ধরবো, ধরছেন? সিন্ডিকেট তো একটা ফ্যাক্টর। আপনি মাদকে চলে যাচ্ছেন, ফাইন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু আপনি সিন্ডিকেটে আসছেন না কেন? তেল জ্বালানির সংকট নাই, লাইনটা কেন? এটার কৈফিয়ত কি? লাইনটা কেন? আমার তো জানতে হবে লাইনটা কেন। লাইনটা কেন, আমার কারণটা জানতে হবে না? লাইনটা কেন, যে কি মানুষ অহেতুক লাইন দেয়? তো আমি সেই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে। ডোন্ট মেক দ্য পিপল ফ্রাস্ট্রেটেড। আপনি যদি মানুষের কথা যে বলেন, আজকে মনে করেন যে আজকে যেমন অনেকে কথায় কথায় বলে যে বিরোধী দল ডাক দিলে আন্দোলন হবে না, এটা যেমন কারেক্ট, একইভাবে মনে করবেন না যে সরকারি দল ডাক দিলেই তার লোক ঝাঁপাইয়ে পড়ে আন্দোলনকারী থামাবে, এটাও সঠিক নয়। কেন নয়? ওই যে শিফট হয়ে গেছে, গুণগত মান যে শিফট হয়ে গেছে, যেটা বললাম, এই শিফটের কারণে এই সরকারি দলেরই বহু লোক আছে, আমাদের সাথেও তো কথাবার্তা, আমি আশা করি যে ওনার সাথেও কথাবার্তা হয়, বহু লোক এই আদর্শগত কারণে তাদের সাথে নাই। কারণ যেই মিডিয়া এই সরকারকে এখন প্রেফার করতেছে, পীর সাহেবরে মাইরে ফেলতে পিটাইয়া তার ফলো আপ যে ভিউজ আসার কথা, নিউজ হয়, নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না। নিউজটা হলো কি, একটা ঘটনা ঘটছে বলে দিলাম, কিন্তু এরপরে ভিউজ থাকে, সেই ভিউজে আপনি মানে ফলো আপ দেখান যে এই পীর সাহেবরে মারছে, এটা সঠিক হয় নাই, মব চলমান আছে, ইউ সি, আমাকে একটা পেপারে দেখান না, দেখান। আমি সেদিন একটা পত্রিকা অফিসে ছিলাম, এই কি বলে বৈশাখী আড্ডার মধ্যে, সেখানে একজনে বলল যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেমন ওনার বিরুদ্ধে আমি একটা প্রোপাগান্ডা ছড়াইলাম, এটার ইস্যুতে উনি গ্রেপ্তারও হয়ে যেতে পারে। তো এইটার জন্য সরকারকে দোষ দিচ্ছে, তখন আমি মিডিয়াকে দোষ দিছি। কেন জানেন? প্রচারটা করে কারা? মিডিয়া। দেয়ার আর মেনি ওয়েজ, নিউজ, প্রিন্ট মিডিয়া, মিডিয়ার এখন তো অনেকগুলো ভাগ শাখা। আমি বলতেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? এর মধ্যে আবার মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম আছে তো।
তাহলে যখন আমি মোস্তফা কামাল সম্পর্কে একটা তথ্য দিয়ে ফেলাইলাম এক পত্রিকার সম্পাদকরে, তার তো নৈতিক দায়িত্ব ওইটা ভেরিফাই। উনি যদি এটা প্রচার করে ফেলেন, দোষটা তো আমার চেয়ে তার, আমারটা তো শোনে নাই। আমি যে কি প্রচার করছি এটা শোনে নাই তো। উনি যখন লিখলেন যে আবুনা রাজ্জা কি বলছে, মোস্তফা কামাল ইজ ডুইং দিস রং, সো মিডিয়ার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তারপরে এটা নিয়ে আমি টনক নড়াবো, কি করব না করব, কথার কথা বলছি। সুতরাং রেসপন্সিবিলিটি সবার আছে। একইভাবে আমরা দৃশ্যমান তেল নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপনি মাদক নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এটা তো নৈতিক। কালকে বলে তেল বন্ধ হয়ে গেলে সব বন্ধ, তেল বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বলে ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হলে লোক বেকার হয়ে মাঠে নামবে, ফ্রাস্ট্রেটেড, তখন যে ডাক দিবে আপনার বিরুদ্ধে ওই লোকগুলো যাবে। ওয়াই ইউ আর মেকিং দ্য পিপল ফ্রাস্ট্রেটেড? ইট ইজ আপনার রেসপন্সিবিলিটি। অ্যান্ড আপনি যদি একেবারেই কেয়ার না করেন 2/3 মেজরিটির বলে, আবার আপনি যদি সেই একই জিনিস করতে চান, হিস্ট্রি তো রিপিট করা। ওরা যেমন আন্দোলন, একটা বিপ্লব হয় না অত সহজে, একইভাবে শেখ হাসিনার মতো এই প্রশাসনটাকে আপনি চালাইতে পারবেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পারবেন না। এই কারণে পারবেন না যে তারাও লেসন নিছে, তারা ভিকটিম হইছে, সরকারের কথা শুনতে গিয়ে আজকে ভিকটিম হইছে, এদের সন্তান আছে, পরিবার পরিজন আছে, তারাও বলতেছে যে ডোন্ট ডু দ্যাট। আমি শিওর। সুতরাং আপনাকে মেইন চিন্তা করতে জনকল্যাণ। আপনি আইন বাদ দেন, আপনি গণভোট মানলেন কি মানলেন না, আপনি নির্বাচন, এই যে কি বলে, বিচার বিভাগটাকে স্বাধীন করে দেখান। কারণ যখনই 2/3 মেজরিটি পেয়ে যায়, আমরা দেখি বলে হ্যাঁ আদালত ডিসাইড করবে। তার মানে কি? ইউ আর শিওর অ্যাবাউট আদালত, আপনার কনফিডেন্স গ্রো হয়ে যায়। যে নাহলে আপনি আদালতে শিফট করেন কেন? আদালতে মানুষ ভয় পায়, আল্লাহ আদালত কি করে না করে, বাট ভেরি কনফিডেন্টলি আপনি যখন বলতেছেন আদালতের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে মেনে নিব, এরকম কথা যদি বলেন, সো ইউ আর শিওর অ্যাবাউট দ্য রেজাল্ট। সো দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, এবং সেটাই হলো স্বৈরাচারী।